আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো, আচ্ছা, অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে যে তোমাদেরকে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি সর্বপ্রথম দেখে ফেলবো, এরপর পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব। তো বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বরে বলা হচ্ছে যে গাভীর প্রধান খাদ্য কোনটি? উত্তরটি হবে খ নাম্বার, কাঁচা ঘাস। 2 নম্বরে বলা হচ্ছে মাশরুমের চাষ ঘরে পানি স্প্রে করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় কি? উত্তরটি হবে গ নাম্বার। এখান থেকে উত্তরটি হবে গ নাম্বার, অর্থাৎ 1 ও 2। 1 ও 2। এবার 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফল সংগ্রহ করার পরেই শর্করা থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায় কেন? ফল গুচ্ছে আঙুর, লিচু এবং লেবু। উত্তরটি কিন্তু হবে এখান থেকে ঘ নাম্বার। এরপর 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে হাফিজ সাহেব বাড়ির সামনের 40 শতক আয়তনের 1 মিটার গভীরতার একটি পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করেন, কিন্তু তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরেও পুকুর থেকে কাঙ্ক্ষিত উৎপাদন পাননি। এখান থেকে 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে হাফিজ সাহেব তার পুকুরে কমপক্ষে 7 থেকে 10 সেন্টিমিটার আকারের কতটি পোনা ছাড়তে পারবেন? উত্তরটি হবে 2200। 5 নম্বরে বলা হচ্ছে হাফিজ সাহেবের পুকুর থেকে কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার কারণটা কি? উত্তরটি হবে এখান থেকে 5-এর ক নাম্বার, অর্থাৎ 1 এবং 2। এরপর 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজকে কি বলা হয়? উত্তরটি হবে ক নাম্বার, স্পন। এরপর আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো সর্বপ্রথম 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদের বলা হচ্ছে দেখো মিশ্র চাষ কাকে বলে? উত্তর যেসব প্রজাতির মাছ রাক্ষসে স্বভাবের নয়, খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে না, জলাশয়ের বিভিন্ন স্তরের খাদ্য গ্রহণ করে, এ ধরনের কয়েক প্রজাতির মাছ একত্রে চাষ করাকে মিশ্র চাষ বলে। খ নম্বর বলা হচ্ছে মাছের মিশ্র চাষের একটি সুবিধা ব্যাখ্যা করো। উত্তর মাছের মিশ্র চাষের একটি সুবিধা হলো এরা জলাশয়ের বিভিন্ন স্তরের খাবার গ্রহণ করে। পুকুরে শুধুমাত্র এক প্রজাতির মাছ চাষ করা হলে তা শুধুমাত্র একটি স্তর থেকে খাদ্য সংগ্রহ করে, কিন্তু পুকুরে মিশ্র প্রজাতির মাছ চাষ করা হলে সব স্তরের খাবারের সঠিক ব্যবহার করা যায়। গ নম্বরে বলা হচ্ছে চিত্রের কোন পুকুরটি মিশ্র চাষের জন্য উপযোগী? আচ্ছা, গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো উদ্দীপক কিন্তু আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি, দুইটা পুকুরের চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে, এখান থেকে গ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে যে চিত্রের কোন পুকুরটি মিশ্র চাষের জন্য উপযোগী ব্যাখ্যা করো। তো দেখো চিত্রের পুকুর দুটির মধ্যে চিত্র ক এর পুকুরটি মিশ্র চাষের জন্য উপযোগী। কারণ ব্যাখ্যা, মিশ্র চাষের জন্য নির্বাচিত পুকুরটি খোলামেলা হতে হবে, এজন্য পুকুরের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পারে বড় কোনো গাছ থাকতে পারবে না। পুকুরটি খোলামেলা ও আলো বাতাস সম্পন্ন হলে পুকুরের সূর্যের আলো পড়তে পারবে, যা পুকুরের প্রাকৃতিক খাদ্য উৎপাদনকে ত্বরান্বিত করবে। এতে পুকুরে মাছের উপযোগী পরিবেশ বজায় থাকবে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। চিত্র ক এর পুকুরটির এ সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণেই এটি মিশ্র চাষের জন্য উপযোগী। চিত্র খ এর পুকুরটির পূর্ব ও পশ্চিম পারে বড় গাছ থাকার কারণে এটি মিশ্র চাষের উপযোগী নয়। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে চিত্রের পুকুর দুটি মাছ চাষে সমানভাবে লাভজনক কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর দেখো চিত্র ক খতে প্রদর্শিত পুকুর দুটি মাছ চাষের জন্য সমানভাবে লাভজনক নয়। ক পুকুরটি চাষের জন্য আদর্শ, অর্থাৎ ক পুকুরে আমরা একাধিক প্রজাতির অনেক মাছ চাষ করতে পারবো। এ পুকুরটির দক্ষিণ ও পশ্চিম দিকে বড় কোনো গাছ নেই। পূর্ব দিকে সবজি বাগান থাকলেও তা আলো বাতাস প্রবেশে কোনো বাধা প্রদান করবে না। পুকুরটি প্রচুর পরিমাণ আলো বাতাস পাবে বলে প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি হবে। কিন্তু চিত্র খতে প্রদর্শিত পুকুরটি মিশ্র চাষের উপযোগী নয়। এতে কেবলমাত্র এক প্রজাতির মাছ চাষ করা সম্ভব হবে এবং কৃত্রিম খাদ্য সরবরাহ করতে হবে। সুতরাং মাছ চাষ থেকে আয়ের বিবেচনায় ক পুকুরটি মাছ চাষের জন্য অধিক লাভজনক। এরপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি। চলো 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদের বলা হচ্ছে গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণ খায়? উত্তর গরু ঘাস জাতীয় খাদ্য বেশি পরিমাণ খায়।
নম্বরে বলা হচ্ছে গোয়ালঘর উঁচু স্থানে করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। উত্তর, গবাদি পশু পালনে স্বাস্থ্যসম্মত গোয়ালঘর খুবই গুরুত্বপূর্ণ। গোয়ালঘর উঁচু স্থানে বানালে সেখানে সহজে পানি প্রবেশ করতে পারে না, করলেও অতি দ্রুত শুকিয়ে যায় এবং পানি নিষ্কাশনেরও সুবিধা হয়। এই কারণে গোয়ালঘর উঁচু স্থানে বানানো প্রয়োজন। এরপর আমাদেরকে গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু একটু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো আমরা উদ্দীপকটাকে পড়ে ফেলি, তাহলে গ ঘ প্রশ্নের উত্তর খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো। তো 2 নম্বর প্রশ্নের দুঃখিত, 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে তোমাদের বলা হচ্ছে, দেখো যে অমল যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে 5টি শঙ্কর জাতের গাভী দিয়ে একটি খামার করে তোলেন অমল আর কি। তিনি গাভীগুলোর যত্ন ও পরিচর্যা করার পরও প্রতিটি গাভী থেকে আশানুরূপ দুধ পাচ্ছিলেন না। এ অবস্থায় পশুপালন কর্মকর্তার পরামর্শ মতে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা গ্রহণ করায় প্রতিটি গাভী 12 লিটার করে দুধ দেয়। বর্তমানে তিনি একজন সফল খামার মালিক। তো এখান থেকে গ এবং ঘ নম্বর প্রশ্ন তোমাদের বলা হচ্ছে, দেখো গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে আলমের খামারের একটি গাভীর জন্য দৈনিক কি পরিমাণ দানাদার খাদ্যর প্রয়োজন তা নির্ণয় করো। দেখো উত্তর, গবাদি পশুর জন্য বিভিন্ন দানাশস্য ও এদের উপজাত সমূহকে দানাদার খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। গাভীকে দৈনিক যে পরিমাণ দানাদার খাদ্য দিতে হয় তা 2 ভাগে ভাগ করে সকালে ও বিকালে দুধ দহনের আগে সরবরাহ করতে হবে। উন্নত ও সংকর গাভীর ক্ষেত্রে প্রথম 3 লিটার দুধ উৎপাদনের জন্য 2 কেজি দানাদার এবং পরবর্তী 3 লিটার দুধ উৎপাদনের জন্য আরও 1 কেজি দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। আলমের ফার্মের গরু 12 লিটার দুধ দেয়, তাই তাকে প্রথম 3 লিটার এর জন্য 2 কেজি এবং পরবর্তী 9 লিটারের জন্য 3 কেজি, মোট 5 কেজি দানাদার খাদ্য দিতে হবে। তার গরুর জন্য দানাদার খাদ্যর তালিকাটি নিম্ন রূপ। আচ্ছা, এখানে কিন্তু নামটা তোমাদেরকে একটু অমল, তাই না? আর আমাদের এখানে নামটা হয়ে গেছে আলেম আর কি। হ্যাঁ, একটু নামটা তোমরা ঠিক করে নিও, একই কথা আর কি। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে তোমাদের যে খাদ্য তালিকাটা দেওয়া হয়েছে, যে দানাদার খাদ্য এবং পরিমাণ। গমের ভুসি এখানে 40%, চালের গুঁড়া এখানে 20%, ভুট্টার গুঁড়া 20%, সরিষার খৈল 20%, এই মোটমাট 100%। তো ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আলম কি ব্যবস্থা গ্রহণ করায়। আচ্ছা, আলম কি ব্যবস্থা গ্রহণ করায় তার গাভীরগুলোর দুধ উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায় বিশ্লেষণ করো। উত্তর, আলম স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা গ্রহণ করায় তার গাভীগুলোর দুধ উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেছিল। গরু পালন করলেই ভালো উৎপাদন পাওয়া যায় না, এজন্য প্রয়োজনীয় সঠিকভাবে গরুর বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য সম্পর্কে নজর রাখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পশুকে আদর যত্নের সাথে লালন পালন করতে হয়। পশুর সার্বিক সযত্নকে পরিচর্যা বলে। দুধের গভীর এখানে বানানটা ঠিক করে নিও, দুধের গভীর দৈনন্দিন ও পরিচর্যার অভাব হলে দুগ্ধ উৎপাদন কমে যায়। খামারের বাছুর, বাড়ন্ত গরু ও গর্ভবতী পশুর বিশেষ যত্ন নিতে হয়। পশুর সঠিক পরিচর্যার জন্য নিম্নলিখিত বিষয়সমূহ বিবেচনা নিতে হবে। দেখো, 1, দৈনিক পশুর গোবর মূত্র ফেলে দিয়ে বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 2, চারি থেকে বাসি খাদ্য ফেলে দিয়ে তাজা খাদ্য সরবরাহ করতে হবে। 3, দৈনিক প্রচুর পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। 4, পশুর শরীর পরিষ্কার রাখার জন্য নিয়মিত গোসল ও প্রয়োজনে ব্রাশ করতে হবে। 5, পশুকে প্রজনন, গর্ভকালীন ও প্রসবকালীন যত্ন নিতে হবে। 6, দহনকালে গাভীকে বিরক্ত করা যাবে না। 7, বাছুরের বিশেষ যত্ন নিতে হবে এবং বাছুর যাতে পরিমিত দুধ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আলম উপরের কাজগুলো যথাযথভাবে সম্পূর্ণ করার কারণেই গাভীগুলোর দুধ উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেছে। এই ছিল তোমাদের এখান থেকে আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবা এবং অবশ্যই লার্ন ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।